আসছে, এগুলো অনেক রয়ে গেছে এখন, সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সম্পৃক্ত এই সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি, আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি। বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান, এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এবং আপন মানুষদেরকে প্রশাসনের খবর সেটা হলো পুলিশের সাবেক আইজি, র্যাব প্রধান, ডিএমপি কমিশনার পদ, শেষ পর্যন্ত আইজি হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অযোগ্য, লুটেরা, দুর্নীতিবাজ, হত্যাকারী, যত নেগেটিভ উপমা আছে সেই উপমার অধিকারী বেনজির। তার একটি অডিও লিক হয়েছে। বেনজিরের কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি বলেছেন সব পুলিশ নাকি তার সাথে রয়েছে, যদি আওয়ামী লীগ সুসংগঠিত হয় তাহলে পুলিশ নাকি আওয়ামী লীগের সাথে থেকে কাজ করবে, ডক্টর ইউনূসকে উৎখাত করবে। পাশাপাশি আরেকটা কল রেকর্ড ফাঁস হয়েছে মেয়র জাহাঙ্গীর আলম, যাকে গাজীপুরের জনপ্রিয় মেয়র বলা হয়। সে বলেছেন আমরা দিনের বেলায় যেই রাজধানীতে ঘুরতে পারি না, রাতের বেলা সেই রাজধানীকে আমরা কাউকে ঘুমাতে দিব না। প্রদর্শক কত ভয়ঙ্কর। তো তার এই দুইটা কল রেকর্ড শুনবো, পাশাপাশি তাদের এই কল রেকর্ডগুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কয়েকজন আলোচক, তাদের আলোচনা শুনবো। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি, আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমাদের কারা অ্যারেস্ট করে আমরা এখানে এগুলো হচ্ছে ওই যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওরা তো অনেকবার ক্ষমতা ছিল, তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, এগুলো অনেক রয়ে গেছে এখন, সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সম্পৃক্ত এই সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এরা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক, বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, এটা বলতে পারি। তাহলে ওই যে ওই প্রশ্ন, তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে, আর এটা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখন চাকরিতে রয়ে গেছে অনেক, তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, এরকম সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান, এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই। যদি না করেন, সরকারের পতন নিশ্চিত। সে যে সরকারি আগামীতে আসেন টিকতে পারবেন না। এখনই সতর্ক হন, এখনই ঐক্যবদ্ধ হন, এখনই ঝাঁপিয়ে পড়ুন, এখনই আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্রগুলোকে এখন থেকেই বাছাই করে করে দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ভয়াবহ পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। আপনারা জানেন, এই পুলিশের আইজি বলছে যখন আপনারা আওয়ামী লীগ সংগঠিত হবেন তখন বাংলাদেশের 90% পুলিশ আপনাদের সামনে থাকবে, আপনাদেরকে সাহায্য করবে। এই পুলিশের সাবেক আইজি বেনজির, আপনারা জানেন যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি সংঘাত পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের সাথে পুলিশ প্রশাসন তাদের একটি দূরত্ব তৈরি করে সংঘাতের দিকে দেশটাকে নিয়ে যাওয়া। পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, খুন, গুম, রাহাজানি, সর্বশেষ দেশ থেকে শেখ হাসিনার সহযোগিতায় পালায়ন, এসব কিছুর ইতিহাস আপনারা জানেন।
এই আইজি এখন বিদেশে বসে বসে বাংলাদেশের 90% পুলিশ আওয়ামী লীগ, প্রশাসনে 90% লোক আওয়ামী লীগ, সেটা তিনি নিশ্চিত করে তাদের সাথে দৈনন্দিন যোগাযোগ করছেন এবং তিনি বলছেন যে কি করা যায় সেটা নিয়ে ভাবছে এই বেনজিরেরা, ভাবছে আওয়ামী লীগেরা। তিনি আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছেন যে আপনারা সংগঠিত হন, আপনাদের সামনে আমাদের 90% পুলিশ থাকবে, আমরা সামনে দাঁড়িয়ে কাজ করব। তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিরক্তের মধ্যে ফেলতে হবে, যে কোনো মুহূর্তে এই সরকারকে পতন ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যদি কোনো নির্বাচন হয়ে আরেকটি সরকারও আসে তাহলেও সেখানে পুলিশ সবার আগে সামনে দাঁড়িয়ে সেই সরকারকে বিপদে ফেলবে। এই মহাপরিকল্পনা নিয়ে এখন মাঠে নেমেছে আওয়ামী লীগ। এই মহাপরিকল্পনার মূল নাটের গরু হচ্ছে আজকের এই অবৈধ শাসক গোষ্ঠী যারা আওয়ামী লীগ ছিল, তাদের হাতে হৃষ্টপুষ্ট হওয়া প্রশাসনের কর্মকর্তারা। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাংলাদেশে মনে হয় আমরা বিজয় অর্জন করে ফেলেছি, এই বিজয়ের মধ্য থেকেই সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর মনে হয় কারো কোনো কিছু আসবে না, এখন আরামায়েশে আমরা দিন কাটাবো, আমরা এখন অনৈক্য করব, আমরা এখন দলে দলে হানাহানি করব, আমরা এখন যার যা ইচ্ছা তাই করব। অথচ অন্যদিকে আওয়ামী লীগের মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার মূল নাটের গুরু হচ্ছে এই বেনজির গঙেরা। আমি বারবার বলেছি বাংলাদেশের পুলিশ প্রশাসনে প্রায় 99% মানুষ আপনি কাউন্ট করলেও দেখবেন যে সব আওয়ামী লীগ। কয়জন মানুষ 16 বছর আগে চাকরিতে জয়েন করেছে এবং তারা এখনো চাকরি করছে, তার একটা তালিকা করলেই তো আপনি বুঝে যাবেন কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না। গত 16 বছরে যত মানুষকে রিক্রুট করা হয়েছে এর অধিকাংশ মানুষই হচ্ছে শেখ হাসিনার একেবারে বাছা মানুষ, আর সবচাইতে আধিক্যের দিক থেকে নিয়োগপ্রাপ্ত মানুষের সংখ্যা হচ্ছে সব গোপালগঞ্জের মানুষ। আমি বারবার বলেছি পুলিশে, প্রশাসনে, সমগ্র জায়গায় এখন বেনজির বলছে যে 90% লোক আমাদের, বিদ্রোহের জন্য প্রস্তুত হন, আপনারা সংগঠিত হলে সামনে থাকবে পুলিশ। তার মানে কি দাঁড়ালো? যে আগামীর দিনে ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নামার জন্য তারা তলে তলে প্রস্তুত, আর আমরা এখন মুনাফিক নিয়ে সংসার করছি। বাংলাদেশের, আমি এই জুলাই বিপ্লবের পরে প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ যেটা এখন করা জরুরি সেটা হচ্ছে আপনি 2 থেকে 2.5 লক্ষ সরকারের টাকায় পুলিশ নিয়োগ করুন, যাদেরকে শর্ট টার্ম ট্রেনিং দিয়ে তাদেরকে রিক্রুট করবেন। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ থাকবে। পুরাতন পুলিশদেরকে আপনি কারণ দর্শিয়ে ওদের দোষ ত্রুটির উপর ভিত্তি করে ধীরে ধীরে আপনি ছাঁটাই করতেন, কিন্তু আপনার হাতে একজনও এই বিপ্লবী মানুষ, পুলিশ প্রশাসন কোনো জায়গায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন পর্যন্ত নতুন কোনো বিসিএস হয়েছে কিনা আমার জানা নাই, যেটার দ্বারা আজকের নতুন প্রজন্মের এই বিপ্লবধারী কেউ চাকরিতে ঢুকতে পেরেছে। তাহলে এই যে বেনজির এখন বলছে 90% পুলিশ এবং প্রশাসনে তাদের লোক, তারা এখন প্রস্তুত হয়ে আছে, এ থেকে আপনাদের এখন শেখার কি কিছু নেই? বাংলাদেশের গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের জুলুম অত্যাচার সহ্য করে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারলাম। 5ই আগস্টের পরে সবাই মিলে আবার ঐক্য বন্ধ করে দিয়ে এখন যে যার মতো চলছি। যে যার মতো হওয়ার মতো সুযোগ বাংলাদেশে এখনো হয়নি, আরো 5 বছরেও হবে না। কারণ হচ্ছে এই বাংলাদেশে 16 বছরের যে শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেগুলোকে যতদিন পর্যন্ত আপনি শেষ না করবেন ততদিন পর্যন্ত আপনার কোনো নেতৃত্ব এদেশে সুপ্রতিষ্ঠিত হবে না। আওয়ামী লীগ শুধু ভ্যাগ ধরেছে, প্রশাসনের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে, পুলিশের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে। তারা শুধুমাত্র এই মুহূর্তে যে কোনো মূল্যে একটি সময় পার করতে চান। আমি সে কারণে বলছি, অনৈক্য হয়ে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে কেউ টিকতে পারবে না। ঐক্যবদ্ধভাবেই আপনাকে ক্ষমতায় থাকতে হবে। সে বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, হেফাজত হোক, আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন ডেভেলপ করেই নির্বাচন এবং ক্ষমতায় যেতে হবে। হোক ভিন্ন নির্বাচন, কিন্তু সেই নির্বাচন ভিন্ন হলেও আপনার মধ্যে অনৈক্য রাখা যাবে না। আমাদের মধ্যে ঐক্যমত তৈরি করতে হবে। যেমন শেখ হাসিনা যখন এখান থেকে ভারতে গিয়েছে, ভারতের সমগ্র রাজনৈতিক দলগুলো মোদির সাথে বসেছে, মোদি তাদের থেকে প্রশ্ন করেছে, তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি। তারা সবাই মিলে ঐক্যমত গঠন করে শেখ হাসিনাকে এখন ভারতে পালছেন, লালন পালন করছেন। তারা যদি দেশের ক্ষেত্রে জাতীয় ঐক্যমতে পৌঁছতে পারে, এক শেখ হাসিনাকে পেলে পুষে রাখার জন্য ঐক্যমতে পৌঁছতে পারে,
আমি, আপনি, আমরা বাংলাদেশে বসে আগামীর বাংলাদেশকে রক্ষার জন্য, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ রাখার জন্য, দালাল মুক্ত বাংলাদেশ রাখার জন্য ঐক্যমতে পুষতে পারবো না কেন? আর যদি না পারি তাহলে 16 বছর যে মুগুর খেয়েছেন সে মুগুরের জন্য আবার প্রস্তুতি নিতে পারেন। এই নিউজটি কখনো কোনো তালবাহনার নিউজ আমি আপনাদেরকে বলছি না, যেই নিউজটি শুনলে আপনার গা শিউরে উঠবে। আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন ঢাকার জাহাঙ্গীর, একজন মেয়র ছিলেন যে গাজীপুরের, তার অডিও ফাঁস হয়েছে, ভিডিও ফাঁস হয়েছে, একই বক্তব্য, ঢাকার কাউকে আরামে ঘুমাইতে দেবে না, ঢাকায় কোনো জায়গায় মানুষকে স্বস্তিতে থাকতে দিবে না। অতএব বাংলাদেশের যত ধরনের পরিকল্পনা এখন আছে ষড়যন্ত্র করার, সবগুলোর মূল নাটের গুরু এরাই কিন্তু হচ্ছে। অনেক সময় আমাদের মধ্যেও বিভাজন তৈরি করে দিয়ে বিভিন্ন ধরনের নাটক সিনেমা রচায়িত করবে, কিন্তু বাস্তবতার এটার মূল রশিটা হচ্ছে ওদের কাছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের সে কারণে বলছি, এই লোক বলছে বেনজির সে ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দিয়ে তারপরে এই কথা বলছে। আজকের এই ভার্চুয়ালি যেই লোকটা যোগ দিয়েছে, এই বেনজির হচ্ছে সেই বেনজির যে আওয়ামী লীগের নেতা একরাম হত্যার, যে র্যাবের ক্রসফায়ারের সরাসরি নির্দেশদাতা, টাকা খেয়ে সেই বেনজির হচ্ছে এই বেনজির। একরামের কথা মনে আছে? চট্টগ্রামের কক্সবাজারের একজন কমিশনার ছিলেন, আওয়ামী লীগ তাকে নিয়ে কথা বলে নাই, কারণ বেনজিরকে ওখানে বিতর্কিত করতে দেওয়া যাবে না। সিনহা রাশেদ হত্যা হয়েছে, পরিকল্পনার মধ্যে রয়েছে এই র্যাবের বিভিন্ন জায়গায় ক্রসফায়ার হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষদেরকে মেরেছে, গুম করেছে, খুন করেছে, এর মূল মহানায়ক হচ্ছে এই বেনজির। এবং বাংলাদেশের সমগ্র খুনিরা এভাবে করে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গিয়ে এখন তারা হৃষ্টপুষ্ট হচ্ছে এবং মহাপরিকল্পনা করছে। অন্যদিকে তাদের হাতে টাকা পয়সা আছে, অন্যদিকে বাংলাদেশে আমাদেরকে মধ্যে বিভাজন তৈরি করিয়ে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতিও তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রশাসন, পুলিশ, সবগুলোর মধ্যে তাদের লোক আছে, তারাই সামনে এসে মুভমেন্ট করে আপনার বিপদের একটি নতুন কারণ তৈরি করবে। সাবধান করে দিতে চাই এবং সাবধান হওয়ার জন্য বলতে চাই, এই বেনজিরদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। ঠিক এই বেনজিররা যে পরিকল্পনা করছে, এই পরিকল্পনার আলোকে সরকারকে এখন সতর্ক হয়ে সারা বাংলাদেশে বিশেষ একটি ঘোষণা দিয়ে সমগ্র জায়গায় যত ধরনের ষড়যন্ত্রবাজ আছে আওয়ামী লীগের, সেগুলোকে মূলোৎপাটন করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আপনাদের সমগ্র জায়গায় আর মূলোৎপাটনের চাইতেও বড় কাজ করতে হবে। আপনাকে আপনার পিপলদেরকে ঢুকাতে হবে, আপনার পিপলদেরকে উপদেষ্টা রাখতে হবে, আপনার পিপলদেরকে সচিবালয়ে রাখতে হবে, আপনার পিপলদেরকে পুলিশে রাখতে হবে, প্রশাসনে রাখতে হবে। নিজের পিপল না ঢুকিয়ে কাউকে রিপ্লেসমেন্ট করলেও লাভ হবে না, কাউকে সরিয়ে দিলে কোনো লাভ হবে না। ওই কাজটা করার জন্য লোকগুলোকে ঢুকিয়ে দিতে হবে। গত 6টি মাস ছিল তার জন্য উত্তম সময়। অর্থনৈতিক বাজেট আওয়ামী লীগ ধ্বংস করেছে, আমাদের এত মায়া কান্না দেখাতে হবে না যে টাকা পয়সা সব ব্যাংকে রাখতে হবে। দেশ গঠন করতে হবে। দেশ গঠনের জন্য এখন সবার আগে প্রয়োজন এই গভর্নমেন্টের টাকা দিয়ে আপনাকে ভালোবাসে সেই মানুষগুলোকে নিয়োগ দিয়ে রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করা। বেতন খাবে সরকারের, আপনার সমস্যা কি? পুলিশ লাগবে সরকারের, আপনার সমস্যা কি? অতএব আমি মনে করি এই কাজগুলো যত দ্রুত করতে পারবে তত দ্রুত দেশটা নিরাপদে থাকবে, না হয় থাকবে না। এবং এই যারা হুঙ্কার দিচ্ছে, এই হুঙ্কারকারী ব্যক্তিদের আশেপাশে যারা তাদের সহযোগী, প্রত্যেককে এখন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং গোয়েন্দা নজরদারি শুধু নিশ্চিত করা নয়, সমগ্র বাংলাদেশের নিজস্ব পিপলদের মধ্য থেকে গোয়েন্দা সেট করতে হবে, যাতে করে কারা কোত্থেকে লিঙ্ক আপ করে ষড়যন্ত্র করছে সেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, ভয়াবহ পরিস্থিতি এখন শুরু করতে চায় এই বেনজিরেরা, যাদের ন্যূনতম লজ্জা নেই, যাদের ন্যূনতম শরম নেই, যারা হাজার হাজার মানুষকে খুন গুম করেছে, তারাই এখন বলছে বাংলাদেশে 90% লোক ওদেরকে দিয়েই বাংলাদেশে আবার একটি রেভলিউশন তৈরি করবে। ওরা শুধু চাচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে সংঘবদ্ধ হয়ে নামুক, নামলেই পুলিশ তাদের সামনে দাঁড়িয়ে তারপরে তাদেরকে প্রোটেকশন দিবে, আর আগামীর গভর্নমেন্ট যে আসবে তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবে। চিন্তা করে দেখেছেন? আমি বারবার বলেছি, আমরা জুলাই বিপ্লব করেছি এই দেশের মানুষের মাধ্যমে। আমরা কোনো দেশি বিদেশি কারো শক্তিতে আমরা জুলাই বিপ্লব করি নাই। অতএব এই দেশ রক্ষা করবো আমরা কারো হাতে ভিক্ষা চাই না,
কারো রাষ্ট্রের মুখাপেক্ষী হতে চাই না, কারো কাছে গিয়ে মুসলেখা দিতে চাই না। আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করে দেশটাকে রক্ষা করতে চাই। সেই কথাটায় কেউ মনে হয় কর্ণপাত করছেন না। যদি বাংলাদেশকে গঠন করতে হয়, বিএনপি জামাতকে বাদ দিবেন চলবে না, জামাত বিএনপিকে বাদ দিবেন চলবে না, চরমনাই হেফাজতকে বাদ দিবেন চলবে না। আপনার সবাইকে একত্রে একমুখী হয়ে এখন পথ চলতে হবে, আর আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। যে কোনো ধরনের সংঘাতের পথ থেকে পরিহার করতে হবে। যে কোনো ধরনের অশান্তি শুরু হয় সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। আমাদেরকে কঠোর হতে হবে, আমাদেরকে আইন প্রয়োগ করতে হবে। আওয়ামী লীগের সকল চোর গুন্ডা ডাকাত যারা গত এই যে 5ই আগস্ট আমাদের উপরে জুলুম অত্যাচার করে মানুষ খুন করেছে, সবগুলোকে আইনের আওতায় আনতেই হবে, গ্রেপ্তার করতে হবে। এরপরেও যদি সতর্ক না হন, তাহলে আপনি এই দেশে কিভাবে আগামীর সুষ্ঠু সুন্দর ধারায় গণতান্ত্রিক পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন? মোটেও না। আর যদি দেশটাকে সত্যিকার গণতান্ত্রিক প্রসেসে এগিয়ে নিতে না পারেন, তখন এই ব্যর্থতার দায় দিয়ে আবার আরেকটি বিদেশি শক্তি এসে জুড়ে বসে বলবে তোমরা ব্যর্থ, তোমাদেরকেও সরিয়ে দিতে হবে। অতএব চতুর্মুখী সমস্যা। সমস্যা শুধু একদিক নয়, আপনি আমি অনৈক্য করছি এটা শুধু সমস্যা নয়, সমস্যা হচ্ছে সমস্ত দিক থেকে সমস্যা। অতএব সব সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ আর আইন প্রয়োগ আর আমাদের লোকগুলোকে রিক্রুটমেন্ট করা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের সমগ্র জাতি গোষ্ঠী, নায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই এখন এক হওয়ার সময় এসেছে। আর আওয়ামী লীগের সকল দুষ্কৃতিকারীদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা এবং আইন প্রয়োগ করা এবং দেশপ্রেমিক মানুষদেরকে সরকারের বিভিন্ন পেশায় নিয়োজিত করা এখনই সময়ের দাবি। এই বেনজিরেরা বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লোপাট করে পালিয়েছে। দেখেছেন যখন পালিয়েছে, আওয়ামী লীগ তাকে পালাতে দিয়েছে। ব্যাংকে পরবর্তীতে বিভিন্ন ধরনের হিসাব শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই ব্যাংকের কোনো টাকা নাই। আজকের এই টাকা পয়সা নিয়ে তারা বিদেশে বসে ষড়যন্ত্র আটছে, ষড়যন্ত্র করছে। অতএব তাদের ষড়যন্ত্র বোঝার মতো দক্ষ যোগ্য নেতৃত্ব আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটি বিজয়ের পরে বিজয়গুলো নস্যাৎ হয় শুধুমাত্র অতিরিক্ত বিজয়ী আনন্দের কারণে। যারা অতিরিক্ত বিজয়ের আনন্দ করে কিন্তু কোনো মাস্টার প্ল্যান নিয়ে পরিকল্পনা করে দেশের জন্য কাজ করে না, তারা সব সময় ব্যর্থ হয়। আমার মনে হচ্ছে বাংলাদেশে আমরা এত বিশাল একটি বিজয় অর্জনের পরেও আমরা মহাপরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত বড় কিছু করতে পারিনি। বাংলাদেশের দেশপ্রেমিক ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার এরকম 500 মানুষের তালিকা করে এখন পর্যন্ত দেশপ্রেমিকদেরকে বিভিন্ন জায়গায় বসাতে। এগুলো স্বার্থের জন্য নয়, আপনার প্রয়োজনে, দেশের প্রয়োজনে আপনাকে করতে হবে। আপনি কি করতে পেরেছেন সমগ্র পৃথিবীময় বলেন? এম্বাসিগুলোতে আপনার লোক নাই, পুলিশে আপনার লোক নাই, প্রশাসনে আপনার লোক নাই, সচিবালয়ে আপনার লোক নাই, আপনার আশেপাশের আপনার পিএস আপনার লোক নাই। এখন যে দলগুলো আছে দলের মধ্যে পর্যন্ত আপনার লোকগুলো এখন কোণঠাসা, আর নতুন নতুন নব্য কিছু দালালরা এসে আপনার এখানে ঢুকছে। হুঁশ নাই যে ওই লোকগুলো সব আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দালাল। তার মানে কি? দলের ভিতরেও আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, মতের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, প্রশাসনের সমগ্র জায়গায় আওয়ামী লীগ ঢুকে আছে। আবার এই দিয়ে আপনি বাংলাদেশকে, আগামীর বাংলাদেশ গঠন করবেন, যখন আপনি বিপদে পড়বেন দেখবেন হুড় হুড় করে তারা সবাই মিলে আপনার ঘেঁটি চেপে ধরে তারপরে আপনাকে ধ্বংস করে দিবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আগামীর বাংলাদেশ গঠন করতে এরকম ইস্পাত দৃঢ় শক্ত হয়ে আমাদের এই মুষ্টিবদ্ধ হাত এভাবে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প আমাদের আর নেই নেই নেই। যদি দেশকে বাঁচাতে চান, যদি এই ধরনের সংঘাত থেকে দেশকে বাঁচাতে চান, বিশেষ করে আজকের এই পুলিশের আইজি বেনজির যে ষড়যন্ত্র করছে, বেনজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান, 90% পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান, এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই। যদি না করেন, সরকারের পতন নিশ্চিত। সে যে সরকারই আগামীতে আসেন। গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য আজকে দেশ এবং আন্তর্জাতিক একটু মেলাবো। আর দেশের যে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো পুলিশের সাবেক আইজি
র্যাব প্রধান, ডিএমপি কমিশনার পদ, শেষ পর্যন্ত আইজি হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অযোগ্য, লুটেরা, দুর্নীতিবাজ, হত্যাকারী, যত নেগেটিভ উপমা আছে সেই উপমার অধিকারী বেনজির। তার একটি অডিও লিক হয়েছে। এই দুটো প্রসঙ্গে আজকে আপনাদেরকে অনেকগুলো তথ্য দেব। পুরো ভিডিওটা আজকে মন দিয়ে শুনতে হবে যদি দেশকে ভালোবাসেন। আপনার সতর্কতার জন্য এই ভিডিওটা আজকে করব। দর্শক, ফিলিস্তিন নিয়ে কিছু বলুন মাসুদ ভাই। মাসুদ ভাই, আমি মাসুদ ভাই না, মাসুম ভাই, হাফিজ ভাই। প্রথমে আসি আমরা বেনজিরের গল্প নিয়ে, তারপর চলে আসব কাশ্মীর এবং হামাস প্রসঙ্গে। বেনজির তার যে অডিওটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, হয়তো অনেকে শুনেছেন, সেখানে অনেকগুলো তথ্য বেরিয়ে এসছে বেনজিরের বক্তব্যে। সেখানে বেনজির যে কথাগুলো বলেছেন সে কথার মধ্যে খুব ভয়ঙ্কর কিছু মেসেজ আছে। তিনি বলেছেন পুলিশের মধ্যে 90% পুলিশ এখনো আওয়ামী লীগের রয়েছে এবং তিনি পুলিশের সাথে যোগাযোগ করছেন, তারা একটা অপেক্ষায় আছেন এবং পুলিশ একটা বড় বিদ্রোহ করবে। তবে প্রফেসর ইউনূসের সময় এই বিদ্রোহীটা করা ঠিক হবে না বা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না সেটা বিশ্লেষণ করব। তবে পুলিশ কখন বিদ্রোহ করবে এই সরকারের বিরুদ্ধে, সেটা হলো বিএনপি সরকার ক্ষমতায় আসার পর। বর্তমান সময়ে ভারত বারবারই বলছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তারা করবে কার সাথে? যারা নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে তাদের সাথে। এখন নির্বাচিত সরকার কে আসবে মোটামুটি আমরা জানি, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন বিএনপি, সো বিএনপি আসার সম্ভাবনা বেশি, এটা সবাই আমরা জানি। তো যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে, এটা মাথায় রেখে ভারত চাইছে দ্রুত বাংলাদেশের নির্বাচন হোক। বিএনপির একটা বড় গ্রুপ বা যারা ভারত গেছে তারাও চাইছেন দ্রুত নির্বাচন হোক। এই নির্বাচনটা কত ভয়ঙ্কর হতে পারে তার কিছু আলামত বেনজিরের বক্তব্যে পাওয়া গেছে। বেনজির বললেন, তোমরা সবাই মানে যার যার পজিশনে ঠিক থাকবে, সরকারকে কোনো প্রকার সহযোগিতা করবে না, মানে ইউনূস সরকারকে। এবং ইউনূস সরকার দ্রুত, তোমরা যদি সহযোগিতা না করো তাহলে ইউনূস সরকার বেশি দিন টিকে থাকবে না, তারা একটা দ্রুত নির্বাচন দেবে। তো এই নির্বাচনটা দেওয়ার পর তারা মানে নির্বাচনটা দেওয়ার পর ক্ষমতা আসবে কে? বিএনপি। তো বিএনপি ক্ষমতা আসার পর কি হবে? তখন এই পুলিশ কি করবে? একসাথে বিট্রাই করবে, অর্থাৎ বিদ্রোহ করবে। পুলিশ যখন একসাথে বিদ্রোহ করবে তখন বিএনপি সরকার পড়ে যাবে এবং সেই সময়টাই তারা কাজে লাগাবে, অর্থাৎ আওয়ামী লীগকে আবার বাংলাদেশে তারা ফিরিয়ে আনবে এবং এই সরকারের পতনের পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। মানে তারা মূল আঘাতটা করবে বিএনপি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে। এবার আপনারা একটা জিনিস চিন্তা করেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য আমাদের পুলিশের সাবেক আইজি কিভাবে পরিকল্পনা করছে এবং ইউনূস সরকারের সময় তারা কেন পারবে না, মানে এই পুলিশ কুটা বা বিদ্রোহটা কেন পারবে না? কারণ ইউনূস সরকারের উপরে আন্তর্জাতিক বিশ্বের একটা ভালো সমর্থন আছে। ইতিমধ্যে তারা সব রকম চেষ্টা করেছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে। আমরা দেখেছি পদে পদে বিদ্রোহ, আন্দোলন, বিভিন্ন রকম চেষ্টা তারা করেছে, কিন্তু কোনো জায়গায় তারা সফল হতে পারেনি। তারা যখন সফল হতে পারেনি তখন অটোমেটিক ইউনূস সরকার টিকে গেছে, কারণ পৃথিবীর মানে পশ্চিমা বিশ্ব ইউনূসকে এক প্রকার সমর্থন দিয়ে আছে, যে কারণে কোনো প্রকার তারা সুযোগটি পায় না। এখন আমাদের জন্য সবচেয়ে বড় টেনশনের কারণটা কি?
বেনজির যাদের সাথে কথা বলেছেন সেখান থেকে অডিওটা লিক হয়েছে, কেউ না কেউ লিক করে দিয়েছে। যে ব্যক্তি এই দেশকে লুটে বিশাল অবৈধ অর্থ নিয়ে পালিয়ে গেলেন এবং বেনজিরের এই দেশে যে সম্পত্তি রয়েছে এখন পর্যন্ত সেই সম্পত্তিগুলোর সরকারি কোনো সিদ্ধান্ত আসেনি, এই সম্পত্তিগুলো যেভাবে সেভাবেই পড়ে আছে। সরকার এগুলোর ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়নি, এখানে কোনো প্রকার আক্রমণ হয়নি। যেমন আমরা 32 নম্বর সহ আওয়ামী লীগের অনেক জায়গায় দেখলাম ভাঙচুর করা হয়েছে, কিন্তু একটা জায়গায় দেখলাম যে হারুন, বেনজির, মনিরুল এদের যারা আছেন তাদের এই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়নি, তারা পালিয়ে বেঁচে গেছে। এখন এই ক্ষেত্রে আসলে আমাদের এখন করণীয়টা কি? বিএনপি সরকার ক্ষমতায় বসলে 90% পুলিশ আওয়ামী লীগের বা আওয়ামী লীগের অনুসারী। এই তথ্যটা কি অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির জন্য যথেষ্ট নয়? বিএনপি যে নির্বাচনের জন্য তারা দিচ্ছে সংস্কারবিহীন নির্বাচন, তারা বলছে সংস্কার পরে হবে, নির্বাচন চাই, নির্বাচন চাই। বিএনপি কি বুঝতে পারছে নেপথ্যে বসে তাদের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র তৈরি হয়ে আছে? এখন বলবেন যে বিএনপি তো নির্বাচিত একটা দল, তারা ক্ষমতায় বসবে, তাদের শক্তি বৃদ্ধি হবে। আমি যদি বলি বিএনপির মধ্যে 60% বড় নেতারাই আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে আছে, যারা 15 বছরে অজস্র মামলা খেলেও দিন শেষে তারা লাভবান হয়েছে, তাদেরকে ওইভাবেই তৈরি করেছে আওয়ামী লীগ। বিএনপি, আওয়ামী লীগ এই দলগুলো যারা রাজনীতি করেন, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই নেতারা কেন রাজনীতি করেন? তারা প্রত্যেকেই রাজনীতি করেন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির জন্য, সম্পত্তি বা অর্থ বৃদ্ধির জন্য। খুব কম লোকই আছে তারা দেশপ্রেমিক। যদি দেশপ্রেমিক হতে 5 আগস্টের পর বিএনপির গায়ে সবচেয়ে বড় দুর্নীতির যে তকমা চাঁদাবাজ, এই সাইনবোর্ডটা লাগতো না। বাংলাদেশের প্রতিটি প্রান্তে আওয়ামী লীগ আর বিএনপির একটা পার্থক্য বোঝায় আপনাদের। এখন বলবেন যে মাসুম ভাই আপনি আপনার ঘরকে নিয়ে এত সমালোচনা করছেন কেন? এটা আমি মনে করি আমাদের বিএনপির নীতি নির্ধারকদের জেনে রাখা ভালো, কারণ একসময় আপনারা বলবেন আপনারা তো বলেননি এই কথাগুলো, আমরা বলছি, শোনেন, যদি আপনাদের মগজ থাকে শোনেন। আওয়ামী লীগ যে দুর্নীতিটা করেছে, তারা রাষ্ট্রকে লুটেছে, তারা বড় বড় মেগা প্রজেক্ট করে এই দেশকে লুটে নিয়েছে। আওয়ামী লীগ মানুষের ঘরে ঘরে চাঁদাবাজি করেনি, খুব একটা করেনি, করেছে একেবারে করেনি তা বলবো না, কম। মানুষের বাড়ি ঘর করতে গেলে সেখানে হাত পেতে চাঁদাবাজি করেনি, হুমকি দিয়ে চাঁদাবাজি করেনি, করেছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। কিন্তু বিএনপির সমস্যাটা হলো কি, বিএনপি যারা কোনো না কোনো একটা মামুলি পদেও আছে, তারা একটা পানের দোকানদারের কাছ থেকে ডেলি 200 টাকা 100 টাকা হলে চাঁদা নেবে। তো এই যে পানের দোকানদার সে কিন্তু ভোটার, চালের দোকানদার সে কিন্তু ভোটার, বাজারে যে মাছ বিক্রেতা, ফল বিক্রেতা, তরি তরকারি বিক্রেতা, এরা কিন্তু সব ভোটার। যখন রাষ্ট্র লুটে নিয়ে গেছে তখন একটা বড় ক্ষতি হয়েছে আমাদের দেশের অর্থনীতি ধরেন। কিন্তু আওয়ামী লীগের এই চাঁদাবাজিটা একদম মানে মাস্ট পিপলের কাছে পৌঁছে যায়নি। আমরা খবরের কাগজে দেখেছি ব্যাংক থেকে এত টাকা লুট, শেয়ার বাজার লুট, অমুক ব্যাংক খালি, তমুক ব্যাংক খালি, কিন্তু যারা ব্যবসায়ী ছিলেন, ছোট ছোট ব্যবসায়ী, তাদের গায়ের দিকে আসেনি আওয়ামী লীগ। বিএনপির মামুলি এই চোর বাটপার যারা আসলে রাজনীতি করে না, তাদের একটা কাজ মিছিল মিটিং আর সেলফি তুলে নিজেকে নেতা তৈরি করে চাঁদাবাজি করা। এরা এমন ভাবে লুটপাট শুরু করছে সারা বাংলাদেশে যে বিএনপির অর্ধেক ভোটার মোটামুটি নাই হয়ে গেছে। নাই হয়ে গেছে কেন? যে লোকটা বিএনপিকে ভালোবাসে সেই লোকটা যদি 5 তারিখের পর তার উপর যদি জুলুমের হাত চলে আসে, আমাকে চাঁদা দিলে বাড়ি করতে পারবি, নাহলে পারবি না, তুই যদি আমাকে এটা না দিস তাহলে তোর মাছ বাজার থেকে বের করে দিব, তোর এইটা শেষ ওইটা শেষ। এই লোকটা কি চাইবে বিএনপি আগামীতে ক্ষমতায় আসুক? তাদের একটা প্রশ্ন তৈরি হবে কি, যে বিএনপি ক্ষমতায় আসার আগে এই অবস্থা করছে, ক্ষমতায় আসলে কি করবে? এই প্রশ্নটা কিন্তু এখন মানুষের মগজে ঢুকে গেছে। এই সংখ্যাটা কি বেশি? না, প্রতিটা ডিস্ট্রিক্টে হাতে গোনা অল্প কিছু চাঁদাবাজি করছে। সব বিএনপি এটা করছে না, কিন্তু এই অল্প কিছুর বদনামটা একেবারে সারা দেশে ছড়িয়ে গেছে। আর এটাকে আওয়ামী লীগ আরো জোরে সোরে প্রচার করছে, জামাত ইসলাম এটাকে আরো জোরে সোরে প্রচার করছে বিএনপির ভোট ব্যাংক ধ্বংস করতে। এখন তাহলে বিএনপির করণীয় কি?
বিএনপির প্রথম কাজ, বিএনপি নির্বাচনের আগে তার দলের ভেতরে সংস্কার করতে হবে। প্রতিটা ডিস্ট্রিক্টে যাদেরকে এতদিন পদে বসিয়ে রাখা হয়েছে তাদের প্রত্যেকের আমলনামা তলব করতে হবে। কোথায় কোথায় এই চাঁদাবাজি হয়েছে গোপনে তথ্য নিতে হবে, বিভিন্ন কমিটি করে, ইউনিটি করে, যে ভেতরে ভেতরে এই বিভাগে অমুক, এই বিভাগে অমুক, বা এই ডিস্ট্রিক্টে অমুক, একেবারে গোপনে খোঁজ নিতে হবে কারা কারা এই কাজগুলো করছে। দ্রুত তাদের দল থেকে বাদ দিয়ে দেন, একদম ডাইরেক্ট। আগামী নির্বাচনে বিএনপি যদি এই কাজগুলো করতে পারে, নির্বাচনের আগে বিএনপিকে ভোট চাইতে হবে না, অটোমেটিক বিএনপি ভোট পাবে, লিখে রাখেন। আর যদি বিএনপি কাজটা করতে না পারে, খবর আছে বিএনপির জন্য। আমরা সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা জরিপ করছি, 10-12% ভোট আসে না বিএনপির পক্ষে। বুঝতে পারছেন? আমাদের কথাগুলো যদি নীতি নির্ধারকদের কানে না পৌঁছায় তার কিছু করার নাই। দ্রুত এদের ব্যবস্থা নেন, দ্রুত, নতুবা বিপদ আছে। এখন বলেন, যখন বিএনপি ক্ষমতায় আসবে আর বেনজিরদের 90% পুলিশ, এটা বেনজিরের কথা, বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে 90% হলো আওয়ামী লীগের অনুসারীরা। এরা ভেতরে সংঘবদ্ধ হচ্ছে, এরা সরকারকে অসহযোগিতা করছে। আপনি দেখছেন ইউনূস সরকার ক্ষমতা আসার পর কয়েকশো অভ্যুত্থান হয়েছে, গোপনে বিদ্রোহ হয়েছে, আন্দোলনের নামে রাজপথে নেমে ব্যাপক জ্বালাও পোড়া ভাঙচুর হয়েছে। পুলিশ একেবারে নীরব ছিল। বেনজির আরেকটি কথা বলেছেন যে বিএনপির আমলে বা 90-এর পরে বা বিএনপি যে পরবর্তী ক্ষমতা এসেছিল সেই সময় কিছু অফিসারদের বিএনপি যে নিয়োগ দিয়েছিল তাদেরকে বেছে বেছে বিএনপি কয়েকটা জায়গায় বসিয়েছে, অনেকে রিটায়ার করে চলে গেছে, কিন্তু মূল লোকগুলি, মূল ফাইটারগুলি এখনো আওয়ামী লীগের আছে, যাদেরকে এই সরকার সরাতে পারেনি। এরাই হলো আগামী দিনে আওয়ামী লীগ বা বেনজিরদের ট্রাম্প কার্ড। তারা বলছেন যে বিএনপি কিছু কিছু অফিসারদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পেঁচিয়ে বসানো হয়েছে, বিদ্রোহ করলে এরা সবাই পালিয়ে যাবে, এরা কিচ্ছু করতে পারবে না, কারণ সংখ্যায় এরা খুব কম, কারণ 10%, বিএনপি জামাতের 10%, 90% আওয়ামী লীগের। এটা বেনজিরের তথ্য, কারণ বেনজির দীর্ঘ সময় পুলিশ বাহিনীতে ছিলেন, আইজি ছিলেন, তার কাছে সব তথ্য আছে। তো এটি তো সত্য তথ্য হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই 90% আওয়ামী পুলিশদেরকে বসিয়ে রেখে বিএনপি নির্বাচনের আশা করছে কিভাবে? আগামী নির্বাচনের আগে কি ঘটতে পারে বিএনপি বুঝতে পারছে? এই 90% পুলিশকে বসিয়ে, আওয়ামী পুলিশকে বসিয়ে রেখে ইউনূস কি করে এখনো ক্ষমতায়? মানে তিনি আরামে ঘুমোচ্ছেন, আমার মাথায় আসছে না। তিনি কি করে শান্তির ঘুম দিচ্ছেন আমাদের উপদেষ্টারা, আমার মাথায় কাজ করছে না। এই ক্ষেত্রগুলোতে বেনজিরের এই বক্তব্যের পর দ্রুত আমাদের বড় বড় পুলিশ কর্তাদের বা গণহারে পুলিশ অফিসারদের মোবাইলগুলোকে ফরেন্সিক করতে হবে। যে বেনজির তো মামুনির সাথে কথা বলবে না, বেনজির কিন্তু ওসি লেভেল পর্যন্ত কথা বলবে, একদম উপর থেকে ওসি লেভেল পর্যন্ত। তিনি বিদেশে বসে এখন কাদের কাদের ফোন দিয়ে কি কি পরামর্শ দিচ্ছেন, প্রত্যেকটা ফোনকে ফরেন্সিক করতে হবে। এবং আমি মনে করি আমি আমার এই চ্যানেলে বহুবার এই ভিডিওগুলো করেছি, তুরস্ককে নিয়ে, আমি তুরস্কের এক্সপার্টদের নিয়ে আমি এই ভিডিওগুলো করেছিলাম, যে তুরস্কে একটা সামরিক কু হওয়ার পর এরদোয়ান যখন সেটাকে ব্যর্থ করলেন, কি কি সিদ্ধান্ত নিয়ে তিনি এই ক্ষমতাটাকে দীর্ঘ করলেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমি টার্কিশ এক্সপার্টদের নিয়ে আলোচনা করেছি। আমাদের সরকারের না এগুলো দেখার সময় হয় না। তারা কোনখান থেকে বালসালদেরকে এনে এখানে বসাচ্ছেন, সেখানে বসাচ্ছেন, এটা সবে ওদেরই লোক। যারা মূল স্পিরিটের লোক তাদেরকে সরকার কোথাও বসাচ্ছে না, খেয়াল করে দেখেন। আমেরিকা থেকে একজন ধরে এনে বিশেষ সহকারী বসিয়েছেন, যিনি ডিজিএফআই লোক এবং আওয়ামী লীগের সাথে আঁতাত করে যিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। ইলিয়াস পিনাকিদেরকে ডাকছে না সরকার, আর বিএনপিও কথা বলছে না ইলিয়াস পিনাকিদের, বরং তাদেরকে জামাতি বানিয়ে দিয়েছে। কি বলবো, যাদের ভালোটা না বোঝে তাদের জন্য আসলে কিছু বলার থাকে না। এখন বিষয়টা হলো কি, তুরস্কে যে কাজগুলো করেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গণহারে সাসপেন্ড করে জেলে ঢুকিয়ে দিয়ে তার প্রত্যেকটা ক্ষেত্রে ওই আন্দোলনকারীদের ভেতর থেকে লোক নিয়োগ দিয়েছে যোগ্যতার ভিত্তিতে, শর্ট টাইম ইন্টারভিউ প্রশিক্ষণের মাধ্যমে। ওগুলো নতুন করে বলবো না। আমি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং আমাদের নাহিদ ইসলামকে বলেছিলাম
যে আমাদের জুলাই অভ্যুত্থানে যে ফাইটার গুলো রাজপথে ফাইট করেছে তালিকা করে করে এদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক। এই রাষ্ট্র তো কোনো সংবিধান মেনে আসেনি, নিয়োগটাও কেন সংবিধান বা রুলস মেনে আসবে? এদের গ্রাজুয়েশন কমপ্লিট, ওকে, এদেরকে শর্ট টাইম ইন্টারভিউ নেওয়া হোক আমাদের এই ছেলেগুলোর মধ্যে থেকে, নিয়ে যাদের বডি ঠিক আছে, সব ঠিক আছে, মানে শারীরিক প্রশিক্ষণ বা শারীরিক ক্ষেত্রগুলোতে মেডিকেল গুলো ঠিক আছে, তাদেরকে আনুন, শিক্ষার ব্যাপারগুলো ট্রেনিং এর মধ্যে নিয়ে আসুন। মানে ইন্টারভিউর মধ্যে আপনার লোক লাগবে 1 লক্ষ, ধরেন ইতিমধ্যে অ্যাপ্লাই করলে দেখা যাবে 50 লক্ষ অ্যাপ্লাই করবে, তো 50 লক্ষ থেকে আপনি নিঃসন্দেহে বেছে 1 লক্ষ 2 লক্ষ লোক নিতে পারবেন। এদেরকে দ্রুত আপনি পুলিশে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়ে আসেন, 6 মাসের জায়গা লাগলে 3 মাস আপনি ট্রেনিং দেন, দিয়ে এদেরকে ফিল্ডে নামান, ওই ফিল্ডে এদের ট্রেনিং চলে যাবে। এবং এদেরকে দ্রুত এডুকেশন লেভেল, মানে তাদেরকে ওইখানে পদোন্নতির জন্য যে শিক্ষাগুলোর ব্যাপার লাগে সেখানে তাদেরকে একটু বেশি বেশি পড়াশোনার ব্যাপারগুলো বা যেই যেই লেভেলগুলো পার করতে হয় পদোন্নতির জন্য এগুলো করেন, করে এদেরকে দ্রুত আপনারা ওসি লেভেলে নিয়ে আসেন। নতুবা আওয়ামী লীগ 15 বছরে যেই লেভেলে 15 বছরে সারা দেশের গুরুত্বপূর্ণ পদে যেই লেভেলে তাদের লোক বসিয়েছে, এগুলো তো আপনি আগামী 50 বছরও শেষ করতে পারবেন না। ওই যে বিএনপির আমলে 90-তে যারা নিয়োগ পেয়েছে তারা এখনো নাকি আছে, বেঞ্জুরির বক্তব্য অনুসারে বলছি, তাদেরকে নিয়ে বেঞ্জুরি বলছে এরা 10% আছে, তো 10% তো আছেই। তো আওয়ামী লীগ 15 বছর ছিল, তাদের তো 90%ই আছে। এই 90% আপনি শেষ করবেন কিভাবে? কিভাবে শেষ করবেন? আপনাকে দ্রুত নিয়োগ দিতে হবে। আর এদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে, এই অভিযোগ তুলে এদেরকে সব চাকরিচ্যুত করতে হবে একটা একটা করে। ধরেন এই থানাতে আপনার লোক লাগবে 100, আপনি 100 নিয়োগ দিলেন, তাহলে আপনি নিঃসন্দেহে আওয়ামী আমলের 100 সরাতে পারবেন। এইভাবে 100 না সরান, 10 জন 20 জন 30 জন করে 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 100 কোন সরাই ফেলেন আপনার 6 মাসের মধ্যে। কারণ এদের বিরুদ্ধে সবারই অভিযোগ আছে। বাংলাদেশে 90% পুলিশই জনগণের বুকে গুলি চালিয়েছে বা 15 বছর মানুষের উপর অত্যাচার করেছে। তো এই কাজগুলো আমাদের উপদেষ্টারা শুনেন না, এদের মগজে ঢোকে না। এরা ভালো আছেন, তো এরা কিভাবে ভালো আছে আপনারাও জানেন। বেনজিরের এই বক্তব্যটি খুবই টেনশনের। বেনজিরের এই বক্তব্যটি বলে দিচ্ছে এই দেশে নির্বাচনের আগে সংস্কার করতে হবে এবং দ্রুত আওয়ামী দোষকদের সরাতে হবে। কারণ ইউনূসকে আন্তর্জাতিক বিশ্ব যে সাপোর্ট দিচ্ছে বিএনপিকে দেবে না, বিএনপিকে দেবে না। কারণ আওয়ামী লীগ এবং ভারত তারেক রহমানকে বিশ্বের কাছে জঙ্গি মদতদানকারী একজন নেতা বানিয়ে ফেলেছে। তারেক রহমানকে এমন লেভেলে পৌঁছে দিয়েছে যে এখন পর্যন্ত আমেরিকা বলেন, ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট বলেন, এশিয়া ইস্টাবলিশমেন্ট বলেন, তারা তারেক রহমানকে চায় না। আরেকটা তথ্য দিই আপনাকে, সজীব ওয়াজেদ জয়কে শেখ হাসিনা চেয়েছিলেন বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী বানাবেন, কিন্তু আমাদের এই উপমহাদেশের যে ইস্টাবলিশমেন্ট বা এই অঞ্চলের যারা ভূ রাজনীতিকে কন্ট্রোল করেন তারা সজীব ওয়াজেদ জয়কে ক্রস দিয়ে দিয়েছে, রেড করে দিয়েছে। তারপর শেখ হাসিনা কি করবেন? তিনি পুতুলকে এই কাজের জন্য তৈরি করছিলেন এবং ভারতের ট্রেনিং এর জন্য একটা বিশেষ সংস্থার দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ডাক টিকেটেরও ব্যবস্থা করা হচ্ছিল, কারণ ভবিষ্যতে তাকে স্টাবলিশ করবে শেখ হাসিনা। সেখান থেকে তাকে আবার আমেরিকা পাঠিয়ে দিয়েছে। তিনি শুধু এখানে আসতেন লুটপাট করতে, আবার চলে যেতেন, যেহেতু এটা তার নানা বাড়ি দাদা বাড়ি সব, এটা ছিল তার বাণিজ্যিক এলাকা। এখান থেকে লুট করে আমেরিকায় ফুর্তি করতেন এবং হাসিনা পুতুলকে রেডি করছিলেন ভারতের তত্ত্বাবধানে। তো ঠিক একইভাবে তারেক রহমানের ক্ষেত্রে এরকম শোনা যাচ্ছে যে এই ভারত এবং আওয়ামী লীগ তারেক রহমানকে এমন ভাবে আন্তর্জাতিক বিশ্বের কাছে বিভিন্ন রকম তথ্য উপাত্ত ডকুমেন্টারি দিয়ে প্রদর্শন করেছে যে এই এস্টাবলিশমেন্ট তারেক রহমানকে চায় না। এই তথ্যগুলো আমাদের কানে আসছে। এখন বিষয়টা হলো তারেক রহমানের বিকল্প হিসেবে জাইমা রহমানকে হয়তো বা তৈরি করছে। তার প্রথম পদক্ষেপ দেখলাম তিনি আমেরিকা সফরে গেছে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে দেখতে চাই এবং দেখব। তার আগে তারেক রহমানকে তার দলের ভিতরে সংস্কার করতে হবে সবার আগে। এই যে সময়টা যাচ্ছে নির্বাচন না বলে 6টা মাসের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিএনপির উচিত তার দলটাকে সংস্কার করা। এখন বিএনপি কি করবে বিএনপির বিষয়, কিন্তু বেনজিরের এই বক্তব্যগুলো, আরো অনেক বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনে ফেলেছেন, আমি আর সেগুলো রিপিট করবো না, আমি শুধু মূল পয়েন্টে হাত দিলাম। ইতিমধ্যে কয়েকটা টেলিভিশনেও দেখলাম ভারতের কলকাতায় বসে আওয়ামী নেতারা
একটা বিশেষ এজেন্সির সাথে বৈঠক করছেন, যারা কিভাবে বাংলাদেশকে অকার্যকর করবেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাবেন। এই জন্য আওয়ামী লীগের কোন কোন নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই নাম ঠিকানা সহ তথ্য চলে আসছে। এই যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ দেশে একটা বড় আন্দোলনের ডাক দিয়েছিল, সেই ডাক দেওয়ার মধ্যে কারা কারা রয়েছেন তাদের তালিকাও চলে এসছে। দেখেন আপনি, শাওনকে কালকে গ্রেফতার করা হলো, সোহানা সাবাকে কালকে গ্রেফতার করা হলো, আজকে তাদেরকে তার পরিবারের হাতে তুলে দিল। বুঝতে পারছেন, দুজনকে আটকে রাখার ক্ষমতা নেই আমাদের ইউনূস সরকারের। তার মানে এই ইউনূস সরকারের রন্ধে রন্ধে আওয়ামী লীগের লোকেরা বসে আছে। এখন ধরেন যারা এদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তারা আওয়ামী লীগের না, আপনি বুঝলেন কি করে? তারা হয়তো তথ্য দিয়েছেন যে না, এদের ব্যাপারে কোনো তথ্য পাইনি, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ইউনূস সরকার বলছে তাহলে ছেড়ে দাও। তো মুসলিম সালতানাতের ইতিহাসগুলো একটু স্টাডি করলে দেখবেন, সেটা ওসমানী সালতানাত বলেন, সেলজুক সালতানাত বলেন, উমাইয়া সালতানাত বলেন, আব্বাসী সালতানাত বলেন, এদের প্রত্যেকের পতন হয়েছে বিশ্বাসঘাতকদের মাধ্যমে। বিশ্বাসঘাতকরা একেবারে রাষ্ট্রের খুব পাওয়ারফুল পজিশনে বসে থাকতো এবং এরা মুখে এমন কথা বলতেন, একদম মানে মধু দিয়ে কথা বলতেন, কিন্তু নেপথ্যে ওই রাষ্ট্র মানে রাজ্য কি বলে সালতানাতকে বা ওই সুলতানকে তারা ধ্বংস করে ফেলতেন ঘুণের মতো খেয়ে খেয়ে। সুলতান দাঁড়িয়ে থাকতেন, নিচ থেকে ভেঙে পড়ে যেতেন। ইউনূস সরকারের রন্ধে রন্ধে বসে আছে বিশ্বাসঘাতকরা। এদের মধ্যে পরিবর্তন না এনে ইউনূস সরকার কি করে সংস্কার করবেন বলেন? কি সংস্কারটা করবেন? কাগজে কলমে সংস্কার কিছু হবে? হবে না। তো আওয়ামী লীগের নেক্সট প্ল্যান, শেখ হাসিনা আবারও কথা বললেন এবং তিনি ইউনূস সরকারকে থ্রেটই দিলেন রীতিমতো। এখন আমাদের করণীয় কি? সংক্ষেপে কয়েকটা ব্যাপার তুলে আনি। দ্রুত আমাদের সচিবালয়কে ফ্যাসিস্ট দোষর মুক্ত করতে হবে। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদে, সচিব পদে বহাল আছে আওয়ামী লীগ আমলের লোকেরা। আমাদের বাচ্চা বাচ্চা উপদেষ্টারা আর ওই যে আমাদের পিনাকিদা বলে কি ন্যাপকিন পরা না কি বলে, সেই বৃদ্ধ আমাদের উপদেষ্টারা এই আমলাদের চালাকির কাছে টিকে থাকতে পারছে না। পুলিশ প্রশাসনের মধ্যে খুব দ্রুত রদবদল করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নতুন করে পুলিশের মধ্যে আমাদের লোক নিয়োগ দিতে হবে। সংখ্যাটা এমন লেভেলে দিতে হবে যেন পুলিশ বিদ্রোহ করলেও কিছু করতে না পারে। এখন সরকার সিদ্ধান্ত নিবে কি করবে। আসি, এবং যেটা বললাম যে আওয়ামী লীগের কলকাতায় বসে মানে ভারতে বসে একাধিক মিটিং হয়েছে, তারা বড় রকম বাংলাদেশে অরাজকতার দিকে যাচ্ছে। প্রতিটা নেতাকে প্রতিটা অঞ্চলে অঞ্চলে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে শাওন এবং সোহানা সাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের এজেন্সির সাথে কন্ট্রাক্ট করার জন্য, তারপরে তাদেরকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হলো। এবং বাকিদের কিভাবে ভাঙচুর, হত্যাযোগ্য, আগুন জ্বালাও পোড়াও করতে হবে এই প্ল্যানগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আসেন, আমরা শুধু নির্বাচন নিয়ে চিল্লাচিল্লি করি, আর ইউনূস সরকার যে কাজটা 1 ঘন্টায় করা যায় সেটা 1 মাসে করেন, 2 মাসে করেন, 1 বছরে করেন, এভাবে চলুক সবকিছু। আসেন আমরা চলে যাই কাশ্মীরে। পাকিস্তানের আজাদ কাশ্মীরে 5 ফেব্রুয়ারি প্রবেশ করেছে হামাসের শীর্ষ নেতারা এবং কাশ্মীরের হামাসের এই আগমনে জম্মু কাশ্মীর কিংবা ভারতের জন্য একটা বিশাল টেনশনের কারণ তৈরি হয়ে গেছে। এক পাশে আজাদ কাশ্মীর, এক পাশে জম্মু কাশ্মীর, একটা পাকিস্তান অধ্যুষিত, একটা ভারত অধ্যুষিত। তো এদের মধ্যে আবার ভিতরগত যোগাযোগ এই 2 কাশ্মীরের মধ্যে কম বেশি আছে। সূত্রগুলো বলছে ইরান সমর্থিত হামাস পাকিস্তানের আইএসআইর সাথে একটা যোগসূত্র করে বা সেনাবাহিনীর সাথে একটা যোগাযোগ রেখে তারা আজাদ কাশ্মীরে প্রবেশ করেছে। বলা হচ্ছে কাশ্মীরের ফাইটারদেরকে ট্রেনিং দেওয়া বা কিভাবে একটা বিশাল কি বলবো পরাশক্তি ইসরায়েলকে পরাজিত করলো হামাস, এই ব্যাপারে হামাস এখন কাশ্মীরের যুবকদের ট্রেনিং দেবে, এটা ভারতের গণমাধ্যম দাবি করলো। কিন্তু সূত্রগুলো বলছে যে হামাসকে কাশ্মীরে পাঠানো হয়েছে তার প্রধান কারণ হলো কাশ্মীর আগামী দিনে যেন দখলদার শক্তির বিরুদ্ধে একটা বড় শক্তি এবং লড়াইয়ের প্রস্তুতি নিতে পারে। অর্থাৎ
এই কাজটি আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীরের সাথে মিলিয়ে করবে। কারণ দীর্ঘ যুগ ধরে কাশ্মীরের উপর অত্যাচার করে আসছে সেই দেশটি। নাম বললে আমার ভিডিও ব্লক হয়ে যাবে। ইতিমধ্যে একটার পর একটা ভিডিওতে আমার রেস্ট্রিকশন আসা শুরু করেছে। আমার ফেসবুক তো দেখেনি আপনারা, মানে এক বিপদ থেকে আসার সঙ্গে সঙ্গে আরেক বিপদের মধ্যে পড়ে যায়। তো আমাদের ওপারের দেশটি এখন টেনশনে পড়ে গেছে হামাসের আগমন কাশ্মীরে এটা নিয়ে। আর এই হামাস এখন কাশ্মীরকে কি ট্রেনিং দিবে, কি করবে না করবে, এটা ইরান এবং পাকিস্তান সম্মিলিতভাবে তারা মনিটর করবে। এতে করে কাশ্মীরের যুবকদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে হামাসকে পেয়ে। আর হামাসও চায়, কারণ হামাসের আইডিওলজিটা হলো মুসলিম ব্রাদারহুডের মতো একটা ইসলামিক মুভমেন্ট, ইসলামিক সমাজ ব্যবস্থা এবং একটা লড়াই মানসিকতার জন্য একটা বিশেষ সামরিক টিম গঠন। তো এই যে ইরান এবং পাকিস্তান তারা হামাসকে কাশ্মীর পর্যন্ত এনে দিল, এটা উপমহাদেশের রাজনীতিতে বড় একটা ধাক্কা আসবে ভারতের জন্য। এবং ভারত আগামী দিনে কাশ্মীর ধরে রাখতে পারবে কি পারবে না, এটাও একটা বড় প্রশ্নের মুখে পড়বে। কারণ হামাস প্রবেশ করা মানে হলো যে একটা স্বাধীন মাতৃভূমির জন্য অপরাজেয় বা একটা কি বলবো মৃত্যু ভয় উপেক্ষা করা একটা লড়াই। আপনারা দেখেন যে পৃথিবীর প্রতিটা দেশে জুলুম বেড়ে গেলে অনেকে থেমে যায়, কিন্তু হামাসই একমাত্র বাহিনী, আল কাসাম একমাত্র বাহিনী যারা পুরো পশ্চিমা দুনিয়ার সাথে লড়াই করেছে মামুলি কয়েকজন সদস্য, মামুলি কয়েক হাজার, লক্ষাধিকও না তাদের সদস্য, এবং তারা লক্ষ লক্ষ সেনাদের বিরুদ্ধে, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে, করে তারা টিকে ছিল। এবং তাদের কাছে হাঁটু গেড়ে মাথা নিচু করে নেতানিয়াহু যুদ্ধবিরতি করেছে। তো এটি এখন ভারতের জন্য অনেক বড় টেনশনের কারণ। সো আগামী দিনের রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে। অনেকেই মনে করছেন ভারত না চাইলে বিএনপি ক্ষমতায় বসতে পারবে না, আমেরিকা না চাইলে বিএনপি ক্ষমতায় বসতে পারবে না। আমি এটার সাথে একমত না। আমি মনে করি বিএনপিকে একটা ফর্মুলা নিতে হবে। যদি নেপালে পারে, ভুটানে পারে, মালদ্বীপে পারে, যদি শ্রীলঙ্কায় পারে, সব জায়গায় কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ভারত থেকে সরে গিয়ে তারা তাদের নিজস্ব সরকার গঠন করেছে। ভারতের মানে কি বলবো, কোল থেকে সরে গেছে। বাংলাদেশ আরো বেশি পারবে, কারণ বাংলাদেশের দিকে দৃষ্টি আছে কার? চীনের। পাকিস্তানের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে পাকিস্তান, আছে তুরস্ক, আছে আরব রাষ্ট্রগুলো। তো এরা বাংলাদেশকে একেবারে প্রকাশ্যে সহযোগিতা করবে। তো বাংলাদেশকে এই মুহূর্তে যে কাজটি করতে হবে এটা হলো যে এই দেশে ওই জুজুর ভয় আর দেখা যাবে না, যে মাথায় টুপি দিলে ভারত কি বলবে, ধর্ম নিরপেক্ষ সংবিধান না করে বিসমিল্লাহ আনলে ভারত কি বলবে, এই কথাটা যারা ভাবছে তারাই মনে করবেন আওয়ামী চেতনাধারী। মূলত ভারত কি আর তোয়াক্কা করে আমাদের চলা যাবে না। আমাদের নিজের পররাষ্ট্রনীতি তৈরি হবে, চোখে চোখ রাখা। আমাদের নিজেদের অর্থনীতি, বাণিজ্য সব তৈরি হবে। তুমি আমার থেকে 2 টাকার নিলে আমি তোমাকে 2 টাকার মাল দেব, এই সূত্রগুলিতে হবে এক। আমি তোমার দেশের নাগরিক, এই দেশে কাজ করে হাজার হাজার কোটি কোটি টাকার মানে কি বলে ডলার তুমি নিয়ে চলে যাবা, আর আমার দেশের মানুষ থাকবে কি বলবো মানে তারা বেকার থাকবে। এটা তো হতে পারে না। এখন বিএনপিকে এবং জামায়াতকে ঠিক করতে হবে আগামী দিনে আপনারা কি করবেন। ভারতকে খুশি করে চলবেন, নাকি নিজেরা নিজেদের মতো করে এই রাষ্ট্রে একটা মানে আধিপত্যশীল টিম, নাকি আমাদের ছাত্র যুবকদের যে স্বপ্নের বাংলাদেশ, দিল্লি না ঢাকা, এই স্লোগানকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা এখন আপনারা সিদ্ধান্ত নিন। কারণ আগামী দিনের ভোটার আর যুবক অধিকাংশই। দর্শক, কল রেকর্ড শুনেছেন, আলোচনা শুনেছেন মেয়র জাহাঙ্গীরের কত ভয়ঙ্কর কল রেকর্ড এবং বেনজিরের কত ভয়ঙ্কর চিন্তা ভাবনা। তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে, পুলিশদেরকে দিয়ে বিদ্রোহ করবে, অথচ আমাদের সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমাদের সরকারের কোনো চিন্তা নেই, তারা ক্ষমতায় আছে। যদি এই লিঙ্কগুলো বা এই তথ্যগুলো এরা ফাঁস না করতো তাহলে আসলেও কি হতে পারতো আমি বুঝতেছি না। কারণ আমাদের গোয়েন্দা সংস্থার কাছে এই তথ্যগুলো নেই, এই তথ্যগুলো তারা সরকারকে দিচ্ছে না, তাহলে তো গোয়েন্দা সংস্থাও এর সাথে জড়িত রয়েছে। এখন তো উচিত কোন কোন
পুলিশের সাথে এই বেনজিরের যোগাযোগ হয়েছে, তাদেরকে খুঁজে বের করে চাকরিচ্যুত করা। এই যে দেখেন কত ভয়ঙ্কর একটা কথা বললো মেয়র জাহাঙ্গীর, যাকে আমি ভালোবাসতাম, বলতে তাকে পছন্দ করতাম, আওয়ামী লীগকে বহিষ্কার। মূলত আওয়ামী লীগকে বহিষ্কার হয়নি, মূলত আওয়ামী লীগের সাথে ছিল, এটা আওয়ামী লীগের একটা চাল ছিল। তো সে বলতেছে রাতের বেলা ঘুমাইতে দিবে না, আর আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করতেছেন। চিন্তা করতে পারেন তারা কত ভয়ঙ্কর চিন্তা ভাবনা করতেছে। আর বিএনপির তো এই কল রেকর্ড শোনার পর আমার মনে হয় হারাম হয়ে যাওয়ার কথা। আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চিন্তা করে তারা, যে সমস্ত রাজনীতিবিদরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করে তাদেরকেও আয়না করে নিয়ে রাখেন, তাদেরকেও শাস্তি দেন, কারণ তারাও দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী অপরাধ করতেছে। কারণ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই নিষিদ্ধ করে দেওয়া ছাড়া।